ববি বলে এই প্ল্যানিং এ সেও ছিল কবির সঙ্গে। কবি একা কিচ্ছু করেনি, কবি তাকে আড়াল করার চেষ্টা করে। আমি বললাম শুধু ওরা দুজন তো নয়, বাড়ির আরো কেউ কেউ যুক্ত এই সব কিছুর সঙ্গে। আর সেই কারণেই ওই রাত্রিরে মাধুরীর উপর সৃষ্টি করা হয় ওই রকম মানসিক চাপ, দুর্ঘটনার দায় চাপিয়ে। ওই গুরুদেবকে দিয়ে পুলিশে ইনফ্লুয়েন্স, এটার পেছনে রুমা মাসিমা ছাড়া আর কেউ তো হতে পারে না। আর ফরেন্সিক রিপোর্ট জালও কোনোভাবে ভেতরের লোকেরই কাজ। সত্যি কথাটা বের করে আনার জন্যে আবার চাপ দিলাম ঋতিকাকে। ও ভেঙে পড়লো, বলে দিল সব কথা। দীপার মৃত্যুর পর বাড়িতে এসে কবিরা বাড়ির লোকেদের কাছে তাদের 4 বছরের প্ল্যানের কথা বলে। তাদের কথা শুনতে পেয়ে যায় মাধুরী। এবার তার উপরে মানসিক চাপ দেয় কবি। মাধুরীর মৃত্যুর পরই আপনাদের সন্দেহ হয় যে এই দুটো মৃত্যুই স্বাভাবিক নয়। আপনারা তদন্তের দায়িত্ব দেন আমাকে, ব্যাস তখনই এরা ভীষণ বিপদে পড়ে যায়। তারপর আপনারা সবাই শরণাপন্ন হলেন গুরুদেবের, আর উনিও ওনার খেলা শুরু করে দিলেন। আমি সেভাবে কিছু জানতাম না, বললাম তো বিপদের পরে সাহায্য চেয়েছিল, তাই আমি আর কি। ও আচ্ছা, তাই নাকি? অরূপ, একটু খোঁজ নে তো। এই যে গুরুদেব ওনার ভক্তদের বিপদ থেকে বাঁচানোর জন্য একেবারে ঝাঁপিয়ে পড়লেন, তাতে ওনার কোনো ব্যক্তি স্বার্থ আছে নাকি? বিশ্বাস করুন না, ব্যক্তি স্বার্থ পূরণের জন্য আমি ওদের সাহায্য করিনি। দেখুন, কি জন্যে কি করেছেন সেটা কোর্টে প্রমাণ হয়ে যাবে, কিন্তু পুলিশের কাজে বাধা দেওয়া, আননেসেসারি ইনফ্লুয়েন্স খাটানো, এই দুটো চার্জ যথেষ্ট আপনাকে জেলে বসে আদর যত্ন করানোর জন্যে। মেসোমশাই, আপনার মতন একজন সজ্জন ব্যক্তি এরকম একটা কাজে কি করে মত দিল আমার ভেবেই অবাক লাগছে। নিজের সন্তান যখন এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে যায়, তখন একজন বাবা মিসেস মিত্র, আপনি বলেছিলেন যে ফরেন্সিক রিপোর্টটা জাল করা হয়েছে। সেটা কে করেছিল? এই ভণ্ড গুরুদেব? না, অতটা ক্ষমতা গুরুদেবের নেই। বাকিটা অরূপ আপনাদের বলবে। অরূপ বল। একটা কথা শুধু আমাদের জানা ছিল না, আমাদের মধ্যে একজন আছেন যে ফরেন্সিক ল্যাবে কাজ করেন। কি শুভেন্দুবাবু, আজকে চুপ করে আছেন? আজকে আর হম্বিতম্বি করছেন না? এতদিন তো ওনাদেরকে খুব সাপোর্ট করেছিলেন, আজকে চুপ কেন? শুধু শুভেন্দুবাবু নয় অরূপ, এই নাটকের আরো একজন সদস্য আছে যে ল্যাবে কাজ করত। নামটা আমি বলবো না, আপনি বলবেন? অভি। অভি আপনার অনেক দিনের কলিগ। ওর সূত্রেই আপনার এই পরিবারের সঙ্গে আলাপ, আর পরবর্তীকালে আপনি এই পরিবারের জামাইও হন। রিনার কাছ থেকে সবকিছু শোনার পর আপনার মনে হয় যে হলুদের টেস্ট হলেও হতে পারে, তাই আপনি কি করলেন? স্যাম্পল হিসেবে ল্যাবে যে হলুদটা পাঠানো হয়েছিল সেটা আপনি সরিয়ে ফেললেন। আসল হলুদগুলো টেস্ট করতে পাঠানো হয়, আর তাতে কিছু পাওয়া যায় না। কিন্তু শুভেন্দুবাবু, আপনি এটা জানেন না যে যে হলুদগুলোটা আমি টেস্ট করতে পাঠিয়েছিলাম সেটা টেস্ট করা হয়নি, কিন্তু ল্যাবে থেকে যায়, আর সেটারই টেস্ট রিপোর্টটা আমি বার করেছি। আর আমি যেটা অনুমান করেছিলাম সেটাই হলো। ওই হলুদের মধ্যে ছিল সাংঘাতিক বিস্ফোরক,
পিক্রিক অ্যাসিড। देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 ওনাকে নিয়ে যান। नमः या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः गिन्नी गिन्नी शिवजी गोविन्दा गिन्नी शिवजी गोविन्दा गिन्नी 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 शिवजी गोविन्दा गिन्नी 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 शिवजी गोविन्दा गिन्नी। ওনাদের নিয়ে যাও। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমাকে কেন? মা মা একটু বলে দিন মা, আমি সাধু সন্ন্যাসী মানুষ, আমি তো এসব খুন খারাপির মধ্যে জড়াইনি। আমাকে কেন, মানে আপনি একটু যদি নিয়ে যাও নাকি? এবার যা কিছু সেটা কোর্টে হবে, নিয়ে যাও। চলুন। गोविन्दा गिन्नी 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 गोविन्दा गिन्नी। গুরুদেবের কাছে কি করে যে মুখ দেখাবো ভেবে পাচ্ছি না। উনি কি আমাকে মাফ করবেন? বড় বৌমাকে কত করে সামলাবার চেষ্টা করলাম, কিছুতে পারলাম না। যা জেদি মেয়ে, একবার যেটা করব বলবে সেটা করবেই। গুরুদেব তো এসব জানেন না, উনি হয়তো খুব আমার উপর রেগে গেছেন। জানি না ওনার কাছে হাত জোর করে আমায় বসতে দেবেন কিনা। তোমার কি মনে হচ্ছে তেজ্য পুত্রের মতো গুরুদেব তোমাকে তেজ্য শিক্ষা করবেন? দেখো, সবসময় ঠাট্টি আর কি আমার ভালো লাগে না। গুরুদেব শুধু মানুষ না, গণ্যমান্য মানুষ। কতবার বললাম আমার সঙ্গে চলো একবার আশ্রমে, গেলে দেখতে দেশ বিদেশ থেকে তার শিষ্য আসে। প্রিয়া, তোমাকে একটা কথা বলি, তুমিও ঠান্ডা মাথায় কথাটা ভাবো। দেখো, একজন মানুষ যিনি ঈশ্বরের সেবায় নিজেকে নিবেদন করেছেন, তার কি দরকার ক্ষমতা দেখানোর? নিজেকে ক্ষমতাশীল প্রমাণ করার জন্য প্রভাব খাটিয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ তদন্তে বাধা দিচ্ছেন কেন? তাতে তার কি লাভ? তিনি যদি এতই মহান হবেন তাহলে এ কাজ করছেন কেন? আর তার কি দায় তোমাকে ভয় দেখানোর, পরপের বসকে ধমকে তাকে কেস থেকে সরিয়ে নেবার? আহা, গুরুদেব হয়তো অনুমান করেছেন রুমা তার পরিবার। শোনো শোনো শোনো, অনুমান করা আর প্রমাণ পাওয়া এক জিনিস নয়। বড় বৌমা যে কাজটা করছে সেটা শুধু মনের ধারণা তার, তা কিন্তু নয়। সে তদন্ত করে প্রমাণ করতে চাইছে। আর তারা যদি এত নিষ্পাপ হবে তাহলে তদন্তের কাজে বাধা দিচ্ছে কেন? দেখো, আমার তো এখন সন্দেহ হচ্ছে তোমার গুরুদেবকে। তোমার বন্ধু রুমা তাকে তার দলে ভিড়িয়েছে। ছি 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 ছি, শুনতে নেই গুরুদেবের কথা, শুনতে নেই। নিন্দে শুনলে পাপ, মহা পাপ হবে। আচ্ছা, তোমার মুখে কি কোনো আঘাত নেই? হ্যাঁ, তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। আমি কাল গুরুদেবের কাছে যাব, পায়ে ধরে ক্ষমা চাইবো। হ্যাঁ হ্যাঁ, বড় বৌমাকে সঙ্গে নিয়ে যাবো আমি কালকে, বড় বৌমাকে নিয়ে যাবো আমি। কাল যাবে তো? হ্যাঁ। দেখো, কাল তোমার গুরুদেব নিজের হাত পা নিয়ে কোথায় থাকেন। এসব কথা কি করে বলছো তুমি? হ্যাঁ, গুরুদেবের গায়ে যদি আঁচড় লাগে আমি বড় বৌমাকে না। হাতে মাথা কাটবে, তাই তো? সেটা খুব ভালো করেই তোমার বড় বৌমা জানে। একটু শান্ত শান্ত হও, অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, দেখো না কি হয়। আমার তো খুব অবাক লাগছে প্রিয়া, খুব অবাক লাগছে। এতকাল পরও বড় বৌমার উপর তোমার কোনো ভরসা নেই দেখে। আরে সে যখন জেনে শুনে তোমার কথার অবাধ্য হচ্ছে, তখন তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তোমার মুখ না রাখার মতো কোনো কাজ সে করবে না। কত আমার কথা মানে? সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরার নাম নেই। আজকে 14 শাক খাওয়ার দিন, তার মনে আছে? আমি 14 শাক তার জন্য রান্না করেছি, সে ভালোবাসে বলে। দেখো, তার টিকিটই অবধি নেই, কখন আসবে তা কে জানে। আমি সমস্ত কাজ করে রাখি আমি। দাদু ঠাম্মা, আরে তোমরা সবাই কোথায় গেলে? আরে এক্ষুনি এসো। বড় বেবি, দিশা দি, আরে কোথায়
বোতাম শোন, এত সরগোল করছিস কেন? আরে বোতাম সব ঠিক আছে তো? সবসময় ভয় ভয় থাকি। এখন সব ঠিক আছে, তোমরা এক্ষুনি ছাদে চলো। কেন? ছাদে যাবো কেন? এখন এই অসময়ে আমরা সবাই ছাদে যাবো কেন? বোতাম, আমরা কেন ছাদে যাবো বল সেটা? টেস্টিং হবে, গ্রাউন্ড টেস্টিং। টেস্টিং? কিসের টেস্টিং? উফ, তোমরা না বড্ড বেশি কোশ্চেন করো। তুমি এগুলো কত ভুলে গেলে? বাবা জ্বালিয়ে দেখবে যে সব ঠিকঠাক হয়েছে কিনা। চলো না, রাঙা ওখানে আছে। আর রাঙা তো থাকবেই, যত বয়স বাড়ছে ভীমরতি ধরছে। আচ্ছা শোন 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 শোন, এই দিনের বেলায় তুবড়ি জ্বালালে সেটা কি বোঝা যাবে ভালো করে? আর দূর ভালো লাগে না, বোঝা যাবে। এখন চলো না। আচ্ছা চল 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 চল, আয় 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 আয়। আর বাবা আমি করছি উফ, ছাতার মাথা। এই তো ঠাম্মা, দেখেছো বোতামটা কিরম পাকামি করছে? বোতাম, তোকে বম্বা বারণ করেছে না যে বাজি একদম ধরাবি না দেশলাই দিয়ে? তাও কেন ধরাচ্ছিস? ভালো লাগে না। ভালো লাগে না কি রে? দেশলাই দিয়ে কেন ধরাচ্ছিলি? ঠিক আছে, এটা দিয়ে ধরাতে বারণ করে দিত, আমি এটা দিয়েই ধরাবো। সাবধান সাবধান, বাড়িতে এই প্রথম তুবড়ি বানানো হয়েছে, কি হতে কি হবে তার ঠিক নেই। ফেটে গেলে সর্বনাশ হয়ে যাবে। এক কাজ কর না, না তোকে ধরাবার দরকার নেই, বড়রা কেউ ধরাক না। হ্যাঁ। ঠাম্মা, আমি তো বড়, তাহলে আমি ধরাই না। এই, কি হলো? তুই আমায় দেখতে পাচ্ছিস না? বাড়িতে যখন বড়দা প্রেজেন্ট নেই, আমি সবচেয়ে বড়, ওটা আমি ধরাবো। দাও। তোদেরকে আমার এসব ভাল লাগে না বাবা। হুজুক উঠলো বাড়িতে বানানো হবে, বেশ বাইরে থেকে কিনে আসতো ফাটানো হতো, তা ঠিকই ছিল। আমার বড্ড ভয় করে এসবে। আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই প্রিয়া, কিচ্ছু হবে না। এই অলক্ষণের কথা বলছিস, সমীর কিচ্ছু হবে না মানে? আরে এত কষ্ট করে তুবড়ি বানালে আমার কিছু হবে না? জ্বালেগা তুবড়ি, জরুর জ্বালেগা। আরে তোমরা একটু চুপ করবে? তুই আগুন দে। যাচ্ছি তো, চুপ করো না। মেজদা সাবধানে সাবধানে। আরে আমি যাচ্ছি, তুই চিন্তা করিস না, তুই আমাকে নিবি। বাবা, তুমি তো ফুলঝুরিটাই ধরাওনি, তাহলে তুবড়িতে আগুন দেবে কি করে? কোনটা? তুবড়িতে আগুন দেবে কি করে? ফুলঝুরি ধরাওনি তুমি। তুই কি রে? আমি তো ভাবলাম বোতাম ধরিয়ে দেবে। অবদার্থ। ও মির্জাদা বাবু, এই পাটকাঠিটা নাও, পাটকাঠি দিয়ে? এটা দিয়ে ধরা ভালো হবে, আর দূর থেকে ধরানো যাবে। এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ, হাবলু এটা দিয়ে ধরা। হাত দিয়ে ধরাস না, এটা দিয়ে ধরা। পাটকাঠি দিয়ে তুবড়ি জ্বালাবো, তো লজ্জার ব্যাপার হয়ে যাবে। ওরে বাবা, এটা তো একটা টেস্টিং, কেউ দেখছে না। যা তুই ধর, যা, যা, যা। যাও, হাতে আগুন লাগবে না, যাও যাও। কি আর করবো? জয় মা, জয় মা কালী, জয় বুড়ি বাপ, জয়। আমার মনে হয় এই ফার্স্ট তুবড়িটা না একতলা সমান উঠবে। না রে, দেখ ওটা তো সবচেয়ে ছোট, 10 হাতের বেশি উঠবে না মনে হয়, তাই না মেজকা? এবার ও মশলা তো ঠিকঠাকই খাওয়ানো হয়েছে, এবারে ঠিক হবে বল সমীর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক হবে ঠিক হবে। বড়টা দেবো না, একবার তাপ লাগিয়ে দেবো, বুঝেছিস তো? পরেরটা নিজেই জ্বালাতে চাইবে। আমারও তো শখ নেই। এই মেজদা, তুই কি করছিস বলতো? এ তো নিভেই যাচ্ছে। মেজদা, আগুনটাকে তুবড়ির সামনে ঠিক করে ধর, তা চলছেই না তো। আরে আমি ভালো করেই দিচ্ছি, দেখতে পাচ্ছিস না? না জ্বললে আমি কি করবো? দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে ক্যা হুয়া, জ্বালা কেউ নেই? আরে কিউ নেই জ্বালা, হামকো कैसे मालूम? মাল মশলা তো ভালোই আছে দেখছি, জ্বলছে না। সত্যি তাক লেগে গেল আমার। এমন তুবড়ি বানানো, সেটা জ্বললোই না। चुप रहो, डरपोक कहेगा। वो जलेगा, जरूर जलेगा। वो नहीं जलेगा, दूसरा जलेगा। এই হাবলু, এই প্যাকেটটা আমাকে দে। দে দে। ও মা, এত চিন্তা করো না, ওটা নিশ্চয়ই ড্যাম ধরা ছিল। দাঁড়াও দাঁড়াও, আমি হাবলুকে আরেকটা দিচ্ছি। তাই তাই, হাবলু হাবলু, নে নে, এটা জ্বালা। এটা হবে? হবে হবে, তুই জ্বালা না। দেখি। আরে জ্বালা। এই বোতাম দে না, আরেকটা দে না। দাঁড়াও দাঁড়াও। দে দে দে।
তোমার তুবড়ি টোটাল ডিজাস্টার। কি দম বন্ধ করা একটা পরিবেশ। দিদিভাই, তুমি কি করে এত স্ট্রং থাকো বলো তো? এত নার্ভ স্ট্রং, এত স্টেডি। মানে আমার যে কি অবস্থা হচ্ছিল ওখানে দাঁড়িয়ে, তোমায় কি বলবো আমি। আমি যদি শক্ত না থাকতাম তাহলে তো ওরা কোনোদিনও অপরাধ স্বীকারই করতো না। আর কবি যেভাবে পরিবারের সবাইকে বুঝিয়ে রেখেছিল, তাতে একটু ঢিলা পেলেই ওরা কিন্তু পালাতো। ভাবতে অবাক লাগে গো, একটা অপরাধকে ডাকতে আরেকটা অপরাধ। এতগুলো অপরাধীদের আড়াল করতে একটা গোটা পরিবার সমানে একের পর এক মিথ্যে বলে গেছে, অন্যায় করে গেছে। ছি, কবি আর ববি যে মনে মনে এতদিন রাগ পুষে রাখবে, এটা ভেবেই আমার অবাক লাগছে জানিস। আর দুই ভাই তাদের ভাই অভিকে এত ভালোবাসতো যে ওদের কিন্তু একবারের জন্যও মনে হয়নি যে ওদের ভাই অভি সেও কোনো ভুল করে থাকতে পারে। একটা কথা বলো, তুমি কি প্রথম থেকেই গোটা পরিবারটাকে সন্দেহ করেছিলে? মানে আমরা কাগজে যেরকম পড়ি না যে গৃহবধূর মৃত্যুর জন্য পরিবার দায়ী, আচ্ছা এটা তো ঠিক সেরকম নয়, তাই না? না 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 না, আমি সেটা ভাবিনি। দীপাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর আমরা যখন রুমা মাসিমাদের বাড়িতে গেলাম, তখন রুমা মাসিমার ঘরের বাইরে থেকে আমরা কিছু কথা শুনেছিলাম। তখন অবধি কিন্তু রুমা মাসিমা এটাই ভাবছিলেন যে মাধুরীর ভুলেই দীপার আজ এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এক্স্যাক্টলি। কবি মাধুরীদির ভুলে যাওয়া রোগটাকেই তুরুপের তাস হিসেবে ব্যবহার করলো। কিভাবে একটা মানুষের দুর্বলতার সুযোগ নিল বলো? একটা কথা তোরা ভালো করে ভেবে দেখ, গুরুদেবের প্রেশারটা কবে থেকে আসতে শুরু করলো? মাধুরী মারা যাবার পর মায়ের কাছে ফোন এলো গুরুদেবের। মায়ের কাছে ফোন আসার পরেই না আমার মনে হলো গুরুদেবকে কে ডাকলো এই কেসে। রুমা মাসিমা না বললে তো গুরুদেব ইনভলভ হবেন না। আর তখনই আমি ভাবলাম যে নিশ্চয়ই রুমা মাসিমা আর তার স্বামী কিছু একটা জেনেছে, তাই জন্য এই বাড়ি শুদ্ধ সবাই একেবারে উঠে পড়ে লেগেছে এই কেসটাকে ধামাচাপা দেবার জন্য। এই ব্যাপারটাই আমার মনের মধ্যে সন্দেহ জাগালো। আমার মনে হলো বাড়ির একাধজন নয়, অনেকেই এই কেসটার সঙ্গে জড়িত আছে, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি। তারপর যখন ঋতিকা সেদিন মন্দিরে এসে আমাকে বলল মেজদা নয় মেজদা শোধ, আমার মনে হলো ও বোধহয় অভিকেই মেজদা বলতো। সেই জন্যই বলতে চেয়েছিল মেজদা মারেনি, মেজদা মারা যাবার শোধ নেওয়া হয়েছে। বাড়ি এসে মায়ের সাথে কথা বললাম, মায়ের সাথে কথা বলে ওদের বাড়ি সম্পর্কে কিছু কথা জানলাম। তবে বিশেষত যেটা জানলাম সেটা হলো যে মায়ের সঙ্গে রুমা মাসিমার পরিচয় ওই গুরুদেবের আশ্রমকে ঘিরেই। মা বলল যে ওদের পরিবারের আর কেউ খুব একটা গুরুদেবের আশ্রমে যেতেন না। তবে মায়ের একটা কথা শুনে আমার প্রচণ্ড খটকা লাগলো। মা বলল যে ওদের বাড়িতে নাকি 4 বছর হলো ভাইফোঁটা হয় না। মানে অভি মারা যাওয়ার পর থেকে? হ্যাঁ সেটাই। তবে ভাইফোঁটা কেন বন্ধ হয়েছিল ওদের বাড়িতে সে কারণটা মা জানতো না। আমার তখন থেকে মনে হতে থাকলো কেন কেন ওদের বাড়িতে ভাইফোঁটা বন্ধ হয়েছে, কি কারণ থাকতে পারে? নিশ্চয়ই ভাই সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছিল। কারো মৃত্যু নয় তো, এমন নয় তো যে ওদের কোনো ভাই ছিল যে মারা গেছে, সেই জন্য ওদের বাড়িতে ভাইফোঁটা বন্ধ হয়ে গেছে। পিয়ার জন্মদিনের পার্টির ছবিতে দীপার সঙ্গে যাকে আমরা দেখেছি, তাকে দেখার পর থেকেই না আমার মনের মধ্যে একটা খটকা চলছিল। আর ঠিক সেই সময় মঞ্জিরের ফোন আসে। ও আমাকে জানায় যুবরাজ সান্যালের কথা। যুবরাজ সান্যাল এই নামটাই শেষমেশ আমার সব অঙ্ক মিলিয়ে দিল। মিসেস মিত্র, একটা খোঁজ নিলাম, ভাবলাম আপনার যদি কাজে আসে। কি ব্যাপারে? অনেক কষ্টে পিয়ার সাথে যোগাযোগ করতে পেরেছি। পিয়া মানে তোমাদের সেই বন্ধু যার জন্মদিনের পার্টিতে? হ্যাঁ হ্যাঁ, সেই পিয়া। আপনাকে একটা লোকের ছবি দেখিয়েছিলাম, সেদিন তো লোকটার নাম ভুলে গেছিলাম। পিয়া জানালো। কি নাম বললো? যুবরাজ, যুবরাজ সান্যাল। যুবরাজ সান্যাল? সে কে? ওর দাদার কলিগ ছিল। আচ্ছা তুমি আর কিছু জানলে? হ্যাঁ, আরেকটা ব্যাপার জানতে পারলাম, সেটা জেনে খুব খারাপ লাগলো জানেন। ওই যে কলেজের ঘটনাটা, ওই ঘটনাটা ঘটার কদিন পরেই ওই লোকটা সুইসাইড করেছিল। সে কি? হ্যাঁ, এটা আমরা কেউই জানতাম না।
আসলে পিয়ার দাদাও জানতো না যে কলেজে এত ঘটনা ঘটেছিল, তাই কলিগের সুইসাইডের কথা বাড়িতে কিছু বলেনি। আমি পিয়ার কাছে জানতে চাওয়ায় পিয়ার দাদার কাছে জিজ্ঞেস করে আমাকে পুরো ঘটনাটা জানালো। ওদের কাউকে ছাড়া উচিত নয়, বিচার দরকার, নিরপেক্ষ বিচার। আচ্ছা, তোমার কি মনে হয় যে বিয়ের আগে কোনোভাবে দীপার মনে কোনো রকম সন্দেহ হয়েছিল যে ওর কোন বাড়িতে বিয়ে হচ্ছে সেটা নিয়ে? আমার মনে হয় জানিস, আর সেই জন্যই বোধহয় দীপা ওর বন্ধুদের বলেছিল যে এই বিয়েটাও করতে চায় না। তবে অভির ওই সুইসাইডের ব্যাপারটা এই বিষয়েও কিছু জানতো বলে আমার মনে হয় না। তা নাহলে ও তো বাবা মাকে কিছু বলতো। কি আফসোস হচ্ছে বলো তোর মা বাবার, যদি একবার মেয়ের কথাটা শুনতো। মানুষের মনে সব অন্ধকার যদি এই আলোতে কাটতো